Ukraine is not Russia. Ukraine will never be Russia. So... Что ты знаешь о себе? На что ты способен? Вопросы могут остаться без ответов, но разве ты сможешь потом спокойно спать? Хай рука моя буде твердою! Щоб вбивати ворогів! Наш рішучий нас! বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনে আপনাদের চোখ কপালে উঠলেও উঠতে পারে। ধরুন দক্ষিণ এশিয়ার দরিদ্র তরুণেরা যাদের হাতে হয়তো কাজ নেই, টাকা নাই, হঠাৎ করে তাদের সামনে আসা একটা বিশাল অফার, একেবারে কিসের মতো, লটারির মতো। রাশিয়ার নাগরিকত্ব, কি বলে, ও মাই গড, মোটা অঙ্কের বেতন, শুনতে স্বপ্নের মতো লাগছে, তাই না? কিন্তু এই স্বপ্নের পেছনে লুকিয়ে আছে ভয়াবহ বাস্তবতা। কি সেগুলা? যুদ্ধ, রক্ত আর মৃত্যুর ঝুঁকি তো রয়েছেই। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে রাশিয়া বিদেশি যোদ্ধা সংগ্রহ করছে, এই প্রক্রিয়াটা কেমন, কেন তারা এই ঝুঁকি নিচ্ছে, আর এর পেছনে লুকিয়ে থাকা আসল গল্পগুলো টুকরো টুকরো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো আমরা একত্রিত করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। কেন হঠাৎ দক্ষিণ এশিয়ার তরুণদের রাশিয়া যাওয়া বেড়ে গেল, চলুন শুনে আসি। বন্ধুরা, এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিছু চমকপ্রদ ঘটনা ঘটছে। ব্যাটেলফিল্ডেতে যুদ্ধ হচ্ছে, রাশিয়া একের পর এক অঞ্চল দখল করে যাচ্ছে। তারপর কি হচ্ছে, ইউক্রেনের ম্যাপগুলো ছোট হয়ে আসছে। ট্রাম্প তার শান্তি প্রক্রিয়া চালু করে রেখেছে, ইউরোপিয়ান ইউনিয়ন মানছে না, রাশিয়া খুশি। সব দিক থেকে ব্যাটেলফিল্ড এবং ব্যাটেলফিল্ডের বাইরে ঘটনা ঘটলেও আরও কিছু চমকপ্রদ ঘটনা আছে যেগুলা খুব কম মিডিয়াতে আসে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা শুধু রাশিয়া শুধু তাদের নিজস্ব সৈন্য দিয়ে কিন্তু যুদ্ধ করছে না, তারা বিদেশি যোদ্ধাও সংগ্রহ করছে। ইউক্রেনও বসে নেই, ইউক্রেনে একই কাজটা করছে। আর রাশিয়ার সবচেয়ে বেশি আসছে কোত্থেকে আপনি সেটা জানেন? ভারত, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি বাংলাদেশ থেকেও। এটা কোনো সাধারণ নিয়োগ না, রাশিয়া অভিবাসী কর্মীদের নাগরিকত্ব প্রদান করে হাই স্কিলের বেতন দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এত সুবিধা কেন, এত কম সময়ে নাগরিকত্ব, তারপরে এত মোটা বেতন? পুতিন কেন বাইরের যোদ্ধা চাচ্ছেন, কি মনে হয়? শুনে আসা যাক। চলুন প্রথমে বুঝি রাশিয়া কেন এই কাজ করছে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে, সময়টা আপনার ঠিক মনে আছে, তখন তারা ভেবেছিল দ্রুত জয় করে ফেলবে। আমরা সবাই ভেবেছিলাম, আমরা যারা গণমাধ্যম কর্মী, যারা সাধারণ মানুষ, যারা যুদ্ধ নিয়ে কাজ করে, মানে যুদ্ধ সংগঠিত হওয়ার আগে বা যে ইতিহাস নিয়ে কাজ করে, তারা একই কথা ভেবেছিল। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন, এটাও আমরা দেখেছি। রাশিয়ার সৈন্য ক্ষয় হচ্ছে ভয়াবহ হারে, এটা স্বাভাবিক, যুদ্ধ হলে হবেই। এই পর্যন্ত 50,000-এর বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে তারা বলেছে, কিন্তু নিরপেক্ষ সূত্র বলছে এটা আরও বেশি, আর পশ্চিমারা তো বলছে এই সংখ্যা বলে আরও বেশি। আর এখানে শুরু হয় রাশিয়ার আসল সমস্যা, জনশক্তির সংকট। বন্ধুরা, আপনারা জানেন কি, রাশিয়া 4.8 মিলিয়ন শ্রমিকের ঘাটতি রিপোর্ট করা হয়েছে। কিন্তু এই সমস্যা আজকের না, কিন্তু 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়ার জন্মহার কমতে শুরু করে, অর্থনৈতিক সংকট শুরু হয়, বেকারত্ব, মদ্যপানের সমস্যা বেড়ে যায়, ফ্রাস্ট্রেশন থেকে সব মিলিয়ে রাশিয়ার জনসংখ্যা কমতে থাকে। তো রাশিয়া কি করলো? বিদেশ থেকে সৈন্য নিয়োগ। এই যে আমি 90 দশকে সোভিয়েত ইউনিয়নের কথা বললাম, এরপর কিন্তু পুতিন ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে রাশিয়াকে আবার 1 নম্বর স্থানে নিয়ে যাচ্ছে পরাশক্তিতে। জনসংখ্যা বাড়ছে, এই সমস্যাগুলো কেটে যাচ্ছে। কিন্তু একটা যুদ্ধ যখন দীর্ঘায়িত যত হবে, তখন আপনার প্রয়োজন পড়বে বাইরের দেশের যোদ্ধাদের। সেটাই এখন হচ্ছে রাশিয়ায়। বিদেশিদের নানা ধরনের লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে। কেন? একটু শুনে আসি। এবার আমি মূল পয়েন্টে আসি, রাশিয়া কিভাবে এই তরুণদের নিয়ে আসছে। তারা দিচ্ছে 3টি বড় প্রলোভন। নাম্বার 1, মোটা অঙ্কের বেতন। বন্ধুরা শুনুন, রাশিয়া দক্ষিণ এশিয়ার তরুণদের মাসিক 2 থেকে 3 লাখ টাকা বেতনের অফার দিচ্ছে। আমাদের দেশে বা পার্শ্ববর্তী দেশগুলোতে যেখানে একজন সাধারণ কর্মী মাসে 20 থেকে 30,000 টাকা পেতেও কষ্ট করতে হয়, সেখানে এটা বিশাল অফার। নাম্বার 2, রাশিয়ার নাগরিকত্ব। এটা আরও বড় আকর্ষণ, একদম বাম্পার লটারির মতো। পাওয়ারফুল পাসপোর্ট,
ইউরোপ ভ্রমণের সুবিধা আর রাশিয়ার সব সুবিধা তারা পাবে। নাম্বার 3, ভালো জীবনের স্বপ্ন। গরিব পরিবার থেকে আসা তরুণদের কাছে এটা জীবন বদলানোর সুযোগ মনে হয়, কিন্তু আসল সত্যটা কি? এক সপ্তাহের কম প্রশিক্ষণে এই সৈন্যদের যুদ্ধের ময়দানে ব্যবহার করা হচ্ছে। আমি ব্যবহার কেন বললাম? ভিডিওর সঙ্গে থাকুন, বুঝে যাবেন। আপনাকে সঠিক প্রশিক্ষণ না দিয়ে, সঠিক অস্ত্র না দিয়ে সরাসরি ফ্রন্টলাইনে পাঠিয়ে দেওয়া হয়। এই কাজটা কিন্তু এর চেয়েও খারাপ কাজও ইউক্রেন করে যাচ্ছে। তবে এটা পশ্চিমাদের প্রোপাগান্ডাও বলে অনেকে মনে করছে। এই যে সমস্ত কথাবার্তা, এটা পশ্চিমা মিডিয়ায় কিন্তু বেশি আসছে। ইউরোপিয়ানদের প্রোপাগান্ডা হলেও, পশ্চিমাদের প্রোপাগান্ডা হলেও ঘটনা তো কিছু ঘটছে রাশিয়ায়। কারণ আপনি যখন ইউটিউবে চোখ রাখবেন তখন দেখবেন অনেক বাংলাদেশি নাগরিক, ভারতীয় নাগরিক, ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকান নাগরিক যুদ্ধের বাস্তবতা তারা ক্যামেরায় বন্দি করে ইউটিউবে ছাড়ছেন, বিভিন্ন রিলসে ছাড়ছেন। তার মানে কি, ঘটনা কিছুটা হলেও তো সত্যি। এবার শুনুন আসল ভয়াবহ কাহিনী। ইউক্রেনের সামনের সারিতে এ পর্যন্ত অন্তত 12 নেপালি, 5 শ্রীলঙ্কান এবং 2 ভারতীয় নিহত হয়েছেন। এটা শুধু নিশ্চিত সংখ্যা, আসল সংখ্যা তো আরও বেশি। এখানে বাংলাদেশিদের 2-1জনের নামও গণমাধ্যমে এসেছিল, এটাও আপনার নিশ্চয়ই চোখে পড়েছে। কল্পনা করুন একজন 25 বছরের তরুণ যে স্বপ্ন দেখতো পরিবারের দারিদ্রতা দূর করবে, মানে পরিবার খুব খারাপ অবস্থায়, সেখান থেকে পরিবারকে টেনে তুলবে, ভালো বাড়ি বানাবে, ছোট ভাই বোনদের পড়াশোনা করাবে, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করবে। সে চলে গেল রাশিয়ায়, ভাবলো কারখানায় কাজ করবে, টাকা ইনকাম করবে। কিন্তু সেখানে গিয়ে তাকে জোর করে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হলো। 7 দিনের প্রশিক্ষণ দিয়ে হাতে তুলে দেওয়া হলো একটি রাইফেল। এরপর সরাসরি যুদ্ধক্ষেত্রে, শীতের ভয়াবহ ঠান্ডা, ক্ষেপণাস্ত্রের হামলা, গোলাবর্ষণ আর মাথার উপরে তো ড্রোন ভন ভন করে ঘুরছে। আর একদিন তার পরিবার একটা ফোন পেল, আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে বাস্তবতা বন্ধুরা। আমাদের দেশগুলোতে বেকারত্ব ভয়াবহ, মানে আমাদের চারপাশে যে দেশগুলো আছে, শিক্ষিত হওয়ার পরেও চাকরি পায় না অনেকে, পরিবারের চাপ আছে। এই পরিস্থিতিতে বিদেশে যাওয়ার যে কোনো সুযোগ আকর্ষণীয় মনে হয় তাদের কাছে। কারণ নম্বর 2, সামরিক ঐতিহ্য। নেপাল গুর্খা যোদ্ধাদের ইতিহাস আছে, অনেকে মনে করে সৈন্য হওয়া সম্মানের, তাই সেনাবাহিনীতে যোগদানকে তারা একেবারে ভয় পায় না। কারণ নম্বর 3, প্রতারণা। এটা খুব ভয়াবহ একটি কারণ। বেশ কয়েকটি ক্ষেত্রে ব্যক্তিরা সেনাবাহিনীতে যোগদানের জন্য পর্যটক ভিসায় ভ্রমণ করেছেন। মানে তাদের বলা হয় তুমি কারখানায় কাজ করবে, কিন্তু সেখানে পৌঁছে তাদের জোর করে আর্মিতে নিয়োগ দেওয়া হয়। এজেন্টরা ফেক ডকুমেন্ট, ফেক প্রমিস দিয়ে তাদের ফাঁদে ফেলছে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় কোনটি জানেন? এই তরুণদের ফিরে আসার কোনো উপায় নেই। বন্ধুরা, রাজনৈতিক দিকটা একটু বুঝে আসি। রাশিয়া শুধু এশিয়া থেকে না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যোদ্ধা সংগ্রহ করছে। কিউবা, সিরিয়া, আফ্রিকার দেশ, সবখান থেকে। পক্ষান্তরে ইউক্রেন কিন্তু পিছিয়ে নেই। ইউক্রেনের চারপাশে যে কয়েকটা দেশ রয়েছে সেখান থেকেও সৈন্য আসে আর ইউক্রেনে যোগদান করে। যোগদানের প্রক্রিয়া একই ধরনের। ইউক্রেন তো তাদের নিজেদের নাগরিকদের জোর করে 1 সপ্তাহ ট্রেনিং দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয়। সেখানকার অবস্থা আরও ভয়াবহ। এ নিয়ে কয়েকদিন আগে আপনাদের একটি আমি ভিডিও দেখিয়েছি, ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। রাশিয়ার স্ট্র্যাটেজি কি? নাম্বার 1, নিজেদের মানুষের প্রাণ বাঁচানো, বিদেশি যোদ্ধা দিয়ে সামনের সারিতে যুদ্ধ করানো। নাম্বার 2, বিশ্বব্যাপী একটা মার্সেনারি আর্মি তৈরি করা, যেমন ওয়াগনার বাহিনী তৈরি করা হয়েছিল। নাম্বার 3, রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের বিরুদ্ধে গোপনে অভিযানের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। আর দক্ষিণ এশিয়ার দেশগুলো কি করছে? ভারত, নেপাল, শ্রীলঙ্কা সবাই কূটনীতিকভাবে রাশিয়াকে চাপ দিচ্ছে তাদের নাগরিকদের ফিরিয়ে দিতে। এ ধরনের কিন্তু একটা রিপোর্ট পশ্চিমা মিডিয়ায় পাওয়া যায়। কিন্তু রাশিয়া খুব একটা সাড়া দিচ্ছে না বলেও জানা গেছে, কারণ তারা জানে এই দেশগুলো রাশিয়ার উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল। বন্ধুরা, এটা এখন একটা মানবিক সংকট হয়ে দাঁড়িয়েছে। অনেক পরিবার তাদের ছেলেদের খোঁজ পাচ্ছে না, তারা জানে না তাদের ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে। কিছু পরিবার দূতাবাসে যাচ্ছে, হেল্পলাইনে ফোন করছে, কিন্তু কোনো সুরাহা একেবারেই নেই। দক্ষিণ এশিয়ারা এখন তাদের নিজ নিজ সরকারকে প্রত্যাবাসনের জন্য অনুরোধ করছে। এটা শুধু একটা যুদ্ধের গল্প না, এটা হাজারো পরিবারের দুঃস্বপ্ন। তাই যুদ্ধ কখনো ভালো হতে পারে না। একই গল্পগুলো ইউক্রেনেও ঘটছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে সেটাও কেউ জানে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, রাশিয়ার জনশক্তি সংকট চলতেই থাকবে।
কিছুটা তারা উঠে এসেছে, তারপরও দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের নাগরিকদের সুরক্ষায় আরও সক্রিয় হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ এখন সচেতন হচ্ছে। আপনাদের মতো দর্শকরা এই ভিডিও দেখছেন, শেয়ার করছেন, অন্যদের সতর্ক করছেন, এটাই আসল পরিবর্তন। এবং মনে রাখবেন, কোনো টাকা, কোনো নাগরিকত্ব আপনার জীবনের চেয়ে দামি না। যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক বাটনে ক্লিক করুন। আমি জানি আমার অডিয়েন্স খুবই শিক্ষিত, জিওপলিটিক্যাল ব্যাপারে খুবই শার্প, এবং যেহেতু আজকের ভিডিওটি রাশিয়াকে নিয়ে কথা বলেছি, ইউক্রেনকে নিয়ে কথা বলেছি, কিন্তু এটা যে কোনো দেশের ক্ষেত্রেও হতে পারে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি চারপাশে ছড়িয়ে দিন। এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো, কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।